সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৌর মহিলা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি সাইফুল ইসলাম জুয়েল, বিভাগীয় প্রধান উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, পৌর মহিলা কলেজ কিশোরগঞ্জ। আজকে আমি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের কোষ বা সেল এর গঠন সম্পর্কে আলোচনা করব। তা আজকে একটু সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমার সাথে চেষ্টা করো চিত্রটা আঁকার জন্য। শুরুতে আমি একটা সহজ বিষয়, সেটা হচ্ছে আমরা জানি যে একটা বিল্ডিং নির্মাণ করার জন্য যেমন ইটের দরকার হয়, অসংখ্য ইটের সমন্বয়ে একটা বিল্ডিং তৈরি হয়, ঠিক তেমনি একটা উদ্ভিদ কোষ অথবা জীব কোষ, উদ্ভিদ বা প্রাণী যাই হোক, তাদের দেহ গঠন করার জন্য অসংখ্য কোষ বা সেল লাগে। তো আমরা সেলকে জীবের দেহ গঠনের একক বলা যেতে পারে। তো আমরা যদি পরিপক্ক একটা সংজ্ঞায় আসি বা পরিপূর্ণ একটি সংজ্ঞায় আসি, সেটা হচ্ছে সজীব পর্দা দ্বারা আবৃত প্রোটোপ্লাজমকে আমরা বলবো সেল। রবার্ট হুক নামে একজন বিজ্ঞানী, তোমরা হয়তো ক্লাস 9, 10 বা 8-এ পড়েছো যে রবার্ট হুক নামে একজন বিজ্ঞানী প্রথম এই কোষ আবিষ্কার করেন। কোষকে আমরা প্রথমেই তার সংজ্ঞা বললাম, একটু লিখে নাও সবাই, খাতা কলম দিয়ে তোমাদের কলম দিয়ে খাতায় লিখো যে সজীব পর্দা দ্বারা আবৃত প্রোটোপ্লাজমকে বলা হয় কোষ। আর কোষকে কয়েক ভাগে ভাগ করা হয়। কার্যকারিতার দিক থেকে কোষকে আমরা দেহ গঠনের দিক থেকে দুই ভাগে, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। দেহকোষ সাধারণত দেহ গঠনের কাজ করে, আর জনন কোষ এখানে বলা আছে যে এরা কী করে জননের কাজ করে। আমরা জনন কোষ হিসেবে শুক্রাণু, ডিম্বাণু, পুষ্পরাণু এগুলোকে বলবো। আর দেহকোষের ক্ষেত্রে 23 জোড়া যে ক্রোমোজোম আছে আমাদের, এর মধ্যে 22 জোড়া হচ্ছে দেহ গঠনকারী কোষ আর 1 জোড়া হচ্ছে জনন কোষ। আর কোষের গঠন অনুযায়ী আমরা কোষকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ, একটা হচ্ছে সুকেন্দ্রিক কোষ। প্রাককেন্দ্রিক কোষকে আমরা বলি প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষের এবং ইউক্যারিওটিক কোষ বা প্রকৃত কোষের মধ্যে পার্থক্যটা আমরা যদি একটু খেয়াল করি, খুব অল্প পরিশ্রমেই বা খুব সহজেই আমরা এটা মনে রাখতে পারি। আদি কোষ সাধারণত নিম্ন শ্রেণীর যেসব জীব আছে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যাক্টিনোমাইসিটিস, প্রোটোজোয়ান ফাইলার যারা আছে, এদের দেহ হচ্ছে আদিকোষী। এদের বলা আমরা বলি প্রোটোজোয়ান ফাইলা বলি এদেরকে, বা আদিকোষী জীব বলি। তাহলে আদিকোষী জীবের একটাই হচ্ছে এদের দেহকোষ হচ্ছে আদি প্রকৃতির, অর্থাৎ এদের যে কোষের ভিতরে যে নিউক্লিয়াস থাকে সেটা সুগঠিত নয়। তাহলে যেহেতু সুগঠিত নয়, ওদের প্রকৃত কোষ এবং আদি কোষের মধ্যে আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তোমরা মাথায় রাখবে, সেটা হচ্ছে যে প্রকৃত কোষ এবং আদি কোষের ক্ষেত্রে তাদের নিউক্লিয়াস ধারা আমরা এটাকে প্রমাণ করব যে এটা হচ্ছে আদি কোষ, এটা হচ্ছে প্রকৃত কোষ। আদিকোষী প্রাণীর নিউক্লিয়াস থাকে সুগঠিত নয়, আদিকোষী প্রাণীর নিউক্লিয়াস সুগঠিত নয়। তাহলে প্রশ্ন হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত নয় কিভাবে হয়? একটা নিউক্লিয়াসের বেশ কয়েকটা অঙ্গাণু থাকে। প্রথমে আমরা ধরি নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার মেমব্রেন এবং ক্রোমোজোম। সবচেয়ে মজার বিষয় কি হলো জানো শিক্ষার্থীবৃন্দ? তোমাদের এই যে ক্রোমোজোম নামীয় একটা অঙ্গ আমি বললাম, যাকে আমরা কি বলি বংশগতিবিদ্যার ধারক বা বাহক বলি, একটা আদিকোষে কেবলমাত্র এই ক্রোমোজোম থাকে এবং ক্রোমোজোমের ডিএনএ অথবা আরএনএ থাকে। প্রকৃত কোষ এবং আদিকোষের আমরা যে পার্থক্যটা বের করব, এর প্রকৃত পার্থক্যটা হচ্ছে তার নিউক্লিয়াসের গঠন উপরে ভিত্তি করে আমরা এটাকে আলাদা করব। তো প্রকৃত কোষের নিউক্লিয়াস থাকবে সুগঠিত, আর আদিকোষের নিউক্লিয়াস সুগঠিত নয়। তাহলে সুগঠিত নয় বলতে এরকম যে আদিকোষী যে প্রাণীগুলো আছে তারা সবসময় কি মাইক্রোস্কোপিক হয়, এবং এই মাইক্রোস্কোপিক প্রাণীগুলো বা উদ্ভিদগুলো বা জীবগুলোর কোষের
যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসে ক্রোমোজোম নামীয় একটা অঙ্গাণু থাকে এবং ক্রোমোজোমের মধ্যে হয় ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড ডিএনএ অথবা রাইবোনিউক্লিক অ্যাসিড আরএনএ থাকে। ঠিক আছে, এরপরে আসো, প্রকৃত অর্থে কোষকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। তো সহজে বলতে গেলে পৃথিবীর সমস্ত উদ্ভিদের দেহ যেসব কোষ দ্বারা তৈরি আমরা এদের বলবো উদ্ভিদ কোষ, আর প্রাণীদের দেহ যেসব কোষ দ্বারা তৈরি তাদের আমরা বলবো প্রাণী কোষ। এখন আসো, আমরা তাহলে শিখলাম যে কোষকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। প্রথমত তার নিউক্লিয়াসের গঠন অনুযায়ী কোষকে ভাগ করা হয় দুই ভাগে, একটা হলো প্রোক্যারিওটিক কোষ আর একটা হলো ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষধারী প্রাণীদের আমরা বলবো প্রোক্যারিওটিক জীব, আর ইউক্যারিওটিক কোষ বা প্রকৃত কোষ দ্বারা যেসব প্রাণী দেহ গঠিত তাদের আমরা প্রকৃত কোষী প্রাণী বলব। আর হচ্ছে ক্রোমোজোমের উপর ভিত্তি করে কোষকে ভাগ করা হয় দুই ভাগে, দেহকোষ এবং জনন কোষ। আর প্রকৃত অর্থে কোষ প্রধানত দুই রকমের, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, এখানে একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন এর চিত্র দেখানো হয়েছে। তোমাদের মনে রাখা দরকার যে কোনো কোষই প্রকৃত কোষ নয়। সাধারণত ধরে নেওয়া হয় যে একটা কোষের মধ্যে সব ধরনের অঙ্গাণু আছে, এরকম কোষকে আমরা বলবো প্রকৃত কোষ, কিন্তু পৃথিবীতে কোনো প্রকৃত কোষ খুঁজে পাওয়া দুষ্কর। যাই হোক, তাহলে আমরা একটি আদর্শ কোষের সংজ্ঞা এভাবে বলবো, ধরে নেই যে একটা কোষের মধ্যে কোষের সমস্ত কোষীয় অঙ্গাণু বিদ্যমান, এরকম কোষকে আমরা বলবো প্রকৃত কোষ। চিত্রে যে কোষটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের গঠন শৈলী বা গঠন বৈচিত্র্য থেকে তুমি খুব সহজেই কয়েকটা অঙ্গাণুর অনুপস্থিতি হইলেই আমরা একটা প্রাণী কোষ আঁকতে পারি। তুমি যদি উদ্ভিদ কোষ আঁকতে পারো খুব সহজেই তুমি একটা প্রাণী কোষ আঁকতে পারবে। সুতরাং সহজভাবে বোঝানোর জন্য প্রথমে আমি একটি আদর্শ উদ্ভিদ কোষ আঁকলাম। একটা আদর্শ উদ্ভিদ কোষের বেশ কতগুলো অঙ্গাণু থাকে। আমরা প্রথমেই যদি আমরা দেখি একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠনে প্রথমেই দেখা আছে মাইটোকন্ড্রিয়ন। এক বচনে বলা হয় মাইটোকন্ড্রিয়ন আর বহু বচনে বলা হয় মাইটোকন্ড্রিয়া। ইটস কল্ড দ্য পাওয়ার হাউস অফ সেল। এটাকে কি বলা হয়? কোষের শক্তিগড় বা পাওয়ার হাউস অফ সেল বলা হয়। দ্বিতীয়টা হচ্ছে কোষ প্রাচীর। এটা একটা অনন্য বৈশিষ্ট্য, একটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের অনন্য বৈশিষ্ট্য হিসেবে এই কোষ প্রাচীরটা বিদ্যমান। তাহলে কোষ প্রাচীর। তারপরেরটা হচ্ছে ইআর। ইআর এর মেইন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এখানে লেখা আছে মসৃণ, স্মুথ। দুই রকমের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, একটা হলো মসৃণ বা মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। তাহলে আমরা বলবো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার উপরে রাইবোজোমের দানা নাই। আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অমসৃণ, তার মধ্যে দেখো এরকম দানা দানা অংশ আছে। তাহলে খুব সহজে আমরা পার্থক্যটা নিরূপণ করতে পারি। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোমাল দানা বা এগুলো নাই, কিন্তু অমসৃণের গায়ে কি আছে? রাইবোজোমাল দানা আছে। পরের অংশটা হচ্ছে একটা কোষের প্রাণকেন্দ্র বলা হয়, সেন্টার অফ এ সেল। তো আমরা ওই সেলকেই জীবিত সেল বলবো যে সেলের মধ্যে কি আছে? ক্রোমোজোম আছে। এই ক্রোমোজোম থাকার কারণে আমরা এটাকে কি বলছি? একটা জীবন্ত অংশ বিবেচনা করেছি। তো একটা নিউক্লিয়াসকে বলা হয়, তাই নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রাণকেন্দ্র বলা হয়। দেখো ভালো করে খেয়াল করো, আমার সাথে সাথে তোমরা লিখতে পারো ইচ্ছে করলে। একটা নিউক্লিয়াসের কতগুলো অর্গান থাকে, অঙ্গাণু থাকে। এর মধ্যে প্রথম দেখো নিউক্লিয়ার রন্ধ্র। এই ছিদ্রপথ দ্বারা কোষের কাঁচামাল, কোষ থেকে কাঁচামাল কি করে? এই নিউক্লিয়াস সংগ্রহ করে সজীব থাকে। পরের আরেকটা ঠিক মাঝখানে একটা চকচকে কালো অংশ, সেটা হচ্ছে নিউক্লিওলাস। আর নিউক্লিওলাসের পরে হচ্ছে ক্রোমাটিন তন্তু। এই যে জালিকার মতো অংশ দেখা যায়, এগুলো আমরা তন্তু বলি। এগুলা জল বিয়োজনের পরে বা কোষ বিভাজনের একটা পর্যায়ে এরা কি হয়? সর্বোচ্চ কাটো মোটা হয় এবং ক্রোমোজোম নাম ধারণ করে। ক্রোমোজোম এবং অণুবীক্ষণ যন্ত্রের নিচে আমরা তখন এই ক্রোমাটিন তন্তুকেই কি ক্রোমোজোম হিসাবে দেখি। তারপরের অঙ্গাণুটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম।
তোমরা একটু খেয়াল করো, কোষের ভিতরে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের সাথে সংশ্লিষ্ট হচ্ছে নিউক্লিয়ার তন্তু বা ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তুর ফাঁকে ফাঁকে দেখো অসংখ্য দানাদার অংশ আছে। এই দানাদার অংশগুলোকে বলা হয়, ঘন স্বচ্ছ দানাদার অংশকে বলা হয় নিউক্লিওপ্লাজম। তারপরে আছে একটা নিউক্লিয়াসের বাহির দিকে একটা পর্দা দ্বারা আবৃত থাকে, এই পর্দাটিকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেইন। তো আমরা নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার ঝিল্লি, 1 2 3 4 5টি, এই 5টি অঙ্গাণুর সমন্বয়ে একটা নিউক্লিয়াস তৈরি হয়। নিউক্লিয়াসের তাহলে এই 5টি অঙ্গাণু আমরা মুখস্থ করে ফেলবো এবং সাথে সাথে এগুলোর কাজ সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে শিখবো বা জানবো। এরপরে দেখো, একটা কোষের এইরকম একটা অংশ, এই যে অংশটা আমি মার্ক করলাম সেটাকে বলা হয় কূপ বলা হয়। কূপ দ্বারা কী করে একটা কোষ আর একটা কোষের সাথে কাঁচামালের আদান প্রদান বা তাদের শারীরবৃত্তীয় কাজ বা জৈব রাসায়নিক যে ক্রিয়াকলাপ এই কূপের মাধ্যমে কী করে একটা কোষ আর একটা কোষের সাথে সংগঠিত করে। তারপরের অংশটা দেখো, আমরা তাহলে নিউক্লিয়াস সম্পর্কে জানলাম। এরপরের অংশ হচ্ছে একটা বৃহৎ আকৃতির কোষগহ্বর। কোষগহ্বর আছে, এটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। বিশাল আকৃতির এক কোষগহ্বর থাকবে। আচ্ছা, এরপরে আসো, কোষগহ্বরের পরে হচ্ছে এরকম ফুসকা আকৃতির বা এই অংশগুলোকে বলা হয় গলজি বডিজ। গলজি বডিজ বলা হয়, বিজ্ঞানী স্যার গলজির নাম অনুসারে, যেহেতু উনি আবিষ্কার করছেন সুতরাং তার নাম অনুসারে এই অঙ্গাণুটার নাম দেওয়া হয়েছে গলজি বডিজ। তারপরে কূপ, কূপ এর পরে মাঝে মাঝে যে অংশগুলো তোমার ছিদ্রের ন্যায় যে অংশগুলো থাকে, এর মাঝখানে যে ফাঁকা অংশ, এই ফাঁকা অংশকে বলা হয়, দুইটা কোষ যখন একটা কোষে তার একটা কোষ লেগে থাকে, তার মাঝখানে যে ফাঁকা অংশ এটাকে বলা হয় আন্তঃকোষীয় ফাঁক। এরপরে থাকে তোমার লাইসোসোম বা লাইসোজোম, এরপরে থাকে রাইবোজোম, এই দানা আকৃতির রাইবোজোম। আর মাঝে মাঝে কোষগহ্বরের অন্তঃকোষীয় ফাঁকের বা ভিতরের অংশে কিছু ফুসকার নিয়ে অংশ থাকে, আমরা এগুলোকে বলবো ফিনোসাইটিক ফুসকা। তারপরে আছে মাইক্রোটিউবুলস। মাইক্রোটিউবুলস থেকেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো তৈরি হয় এবং কোষীয় অঙ্গাণুগুলো তৈরি হয়। তারপরে আছে উদ্ভিদ কোষের আরেকটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর এই ক্লোরোপ্লাস্টের ভেতরেই তাকে প্লাস্টিড থাকে, প্লাস্টিড বলা চলে এগুলাকে। এই প্লাস্টিড থাকার কারণে উদ্ভিদ কী করে সবুজি হয় এবং এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখেছ যে একটা আদর্শ উদ্ভিদ কোষের এই অঙ্গাণুগুলো থাকে। এখন আসো, খুব সহজে তুমি কিভাবে একটা প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষকে তুমি আলাদা করবে, বা একটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে আমরা কিভাবে এর অনন্য বৈশিষ্ট্যগুলোকে আমরা পৃথক করব। প্রথমে আসো, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের হেডিংটা কী হবে তাহলে? উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের অনন্য বৈশিষ্ট্যসমূহ। 1, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে। উদ্ভিদ কোষে কি আছে? কোষ প্রাচীর আছে, যা সেলুলোজ দ্বারা তৈরি, সেলুলোজ দ্বারা তৈরি বা শ্বেতসার দ্বারা তৈরি। আর প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নাই। প্রাণী কোষে কি নাই? কোনো কোষ প্রাচীর নাই। আছে কোষ ঝিল্লি, যা লিপিড এবং প্রোটিন দ্বারা তৈরি, যাকে আমরা একত্রে বলি লাইপোপ্রোটিন বলি। 1 নাম্বার অনন্য বৈশিষ্ট্য আমরা জানলাম। 2 নাম্বার হচ্ছে উদ্ভিদ কোষে কোষগহ্বর আছে, প্রাণী কোষে কোনো কোষগহ্বর নাই, থাকলেও খুব ক্ষুদ্র, খুব কম সংখ্যায় থাকে এবং ছোট। 2 নাম্বার বৈশিষ্ট্য আমি কি বললাম? অনন্য বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদ কোষে কোষগহ্বর আছে, এই অঙ্গাণুটা কোষগহ্বর আছে, কিন্তু প্রাণী কোষে কোনো কোষগহ্বর নাই। দেখো ভালো করে খেয়াল করে, এই উদ্ভিদ কোষের কোষগহ্বর আকারে বড়, প্রাণী কোষের কোষগহ্বর নাই, থাকে হলো ক্ষুদ্র আকৃতির হয়। এই কারণেই আমরা এই যে কোষের প্রাণকেন্দ্র নিউক্লিয়াসের কথা বলছি, এই নিউক্লিয়াসটা কোষগহ্বর বড় হওয়ার কারণে এক পাশে থাকে। তুমি অণুবীক্ষণ যন্ত্রের নিচে যখন এরকম একটা অঙ্গাণু দেখতে পাবে, তার অবস্থান দেখে তুমি বলতে পারবে সেটা কি। প্রথমেই তোমার চোখে যেটা পড়বে যে উদ্ভিদ কোষের কোষগহ্বর আকারে বড় হওয়ার কারণে এর নিউক্লিয়াসটা কি করে? এক পাশে থাকে। প্রাণী কোষের কোষগহ্বর আকারে ছোট, ফলে নিউক্লিয়াসটা কি থাকে? ঠিক মাঝখানে থাকে। এখন আসো, তোমাকে যদি 2টা স্লাইড দেওয়া হয় এবং 2টা স্লাইডে একটাতে দেওয়া থাকে উদ্ভিদ কোষের কোষ আর একটা থাকবে প্রাণী কোষ, তো তুমি খুব সহজে কি করতে পারবে?
শনাক্ত করতে পারবে এবং বলে দিতে পারবে যে যে এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ আর এটা হচ্ছে একটা প্রাণী কোষ। কীভাবে আমরা বুঝবো যে উদ্ভিদ কোষের কোষগহ্বর আকারে বড়, ফলে তার নিউক্লিয়াসটা কি থাকে পরিধির দিকে থাকে বা এক পাশে থাকে, আর প্রাণী কোষের কোষগহ্বর থাকে ক্ষুদ্র ছোট, ফলে নিউক্লিয়াসটা কি থাকে তার কেন্দ্রে থাকে, সেন্ট্রালাইজ থাকে। সুতরাং এই বৈশিষ্ট্যগুলো তোমাকে খুব সহজে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ চিনে নিতে সহায়তা করবে। এরপরে আসো, প্রাণী কোষে সেন্টিউল আছে, সেন্টিউল, কিন্তু উদ্ভিদ কোষে কোনো সেন্টিউল নাই। এই সেন্টিউলগুলো কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে বা কি করে অ্যাস্টার বা তন্তু ল্যাটেক্স বা কষ কি করে নিঃসৃত করে, ফলে স্পিন্ডল যন্ত্রটা তৈরি হইতে কি করে সহায়তা করে। তাহলে কি বললাম, উদ্ভিদ কোষের সেন্টিউল নাই, কিন্তু প্রাণী কোষে কি আছে সেন্টিউল আছে। এরপরে আসো, একটা উদ্ভিদ কোষের এবং প্রাণী কোষের চিত্রে তাইলে আমরা এই যেগুলো নাই অনুপস্থিতগুলো যদি সরিয়ে দিই তাইলে সেটা কি হবে, প্রথমত খেয়াল করবা, একটা উদ্ভিদ কোষ তুমি আঁকছো, প্রাণী কোষ সহজে আঁকতে হবে। প্রাণী কোষটা কী করবা, মাঝখানে নিউক্লিয়াসটা মাঝখানে নিয়ে আসলে হবে, আর এই কোষগহ্বরটা একটু ছোট করে দিলেই হবে। পাশাপাশি এর কোষ প্রাচীরটা সরিয়ে এখানে শুধু একটা কোষ ঝিল্লি থাকবে, আর ওই একটা সেন্টিউল নামক একটা অঙ্গাণু এটা কি অ্যাড করে দিলেই আমরা মোটামুটি একটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ আঁকতে পারবো। তো আমরা আজকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই কোষের যে গঠন সম্পর্কে আমরা জানলাম, এই কোষের গঠন সম্পর্কে জানতে গেলে কোষকে তোমরা কি করতে হবে, ফ্রি হ্যান্ডে আঁকার অভ্যাস করতে হবে, এবং চমৎকার করে বাসায় কি করবা, একটা উদ্ভিদ কোষ আঁকবা এবং সাথে একটা প্রাণী কোষ আঁকবা, এবং উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের যে কমন অঙ্গাণুগুলো আছে এগুলো তো থাকবেই, আর যেগুলো আনকমন বা এর মধ্যে আছে উদ্ভিদ কোষে আছে প্রাণী কোষে নাই, এগুলোকে আলাদা করে নিবা। তাহলে তোমাদের আজীবন কি থাকবে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্যগুলো মনে থাকবে। তো আমরা আগামী ক্লাসে আমরা চেষ্টা করব নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা করার জন্য, এবং আমাদের যারা অন্যান্য স্যারেরা আছেন তারা এগুলো টপিকসগুলো আলাদা আলাদাভাবে এক একজন পড়াবে। আমি তোমাদের আগামী ক্লাসে নিউক্লিয়াস সম্পর্কে বিশদ ধারণা দিতে চেষ্টা করব। তোমরা এই করোনার এই মহামারী কালে ভয় না পেয়ে এগুলো মোকাবেলা করার জন্য চেষ্টা করবা, কারণ বাংলাদেশ সরকার, বিশেষ করে জননেত্রী শেখ হাসিনার সরকার আমাদেরকে হার্ড অ্যান্ড সোল ট্রাই করে শিক্ষায় যাতে আমরা লেগে থাকি, আমরা যেন ভালোভাবে পড়াশোনা করি, উনি অত্যন্ত দৃঢ়তার সাথে এগুলো দেখভাল করতেছেন। আর আমাদের কলেজের স্বনামধন্য অধ্যক্ষ শরীফ আহমদ সাদি স্যার আমাদেরকে উদ্বুদ্ধ করতেছেন আমরা যেন ভালোভাবে ক্লাস টেনে সব রকমের সহযোগিতা, সার্বিক সহযোগিতা উনি করতেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভয় না পেয়ে ভয়কে জয় করার জন্য চেষ্টা করবা, সাথে সাথে আমাদের এই যে পড়াশোনার যে কাজটা সেটাও চালিয়ে যেতে হবে, সেটা ডিস্টেন্স ক্লাসের মাধ্যমে হোক। আর যদি তোমাদের আরও কোনো প্রবলেম হয় এর ব্যাপারে জানতে চাইলে এখানে আমাদের পৌর মহিলা কলেজ অনলাইন ক্লাসরুমের যে ফেসবুক পেজটা আছে ওইখানে কমেন্টস বক্সে তোমরা কমেন্ট করে জানতে পারবা। আরেকটা বিষয়, যেহেতু উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান দুইটা বিষয়ই তোমাদের পড়ানো হবে প্রথম বর্ষে যারা আছো একাদশ শ্রেণীর, তোমরা উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান মিনিমাম দুইটা করে বই, দুইজন লেখকের দুইটা করে বই সংগ্রহ করবা। আমরা তোমাদের সাজেস্ট করছি আবুল হাসান স্যারের উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র এবং গাজী আজমল এবং গাজী আসমত স্যারের প্রাণী বিজ্ঞান প্রথম পত্র বইটি করার জন্য। সেই সাথে আরেকটা বই অক্ষরপত্র প্রকাশনীর বইটাও তোমরা নিতে পারো, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটার জন্যই। এছাড়া তোমরা যদি কেউ একাধিক বই নিতে চাও, এগুলো 12-13টা করে বই আছে এক একজন লেখকের, নিতে পারো, আমাদের কোনো ইয়া নাই। তো আমি বা আমরা তোমাদের ক্লাসে আবুল হাসান স্যারের বইটাই পড়াবো এবং গাজী আজমল গাজী আসমতের স্যারের বইটাই কী করবো, পড়াবো। তো এছাড়া যদি কোনো বিষয় তোমাদের জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের বলবা, আমরা তোমাদের সব রকমের সমস্যা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করব। তো আজকে তোমাদের কাছ থেকে এই বলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।